এই কুণাল ঘোষ ঠিক করবে যে কে যোগ্য আর কে অযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনলাইন স্ট্রিমিং এ বসে সবার প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে তিনি চলে যাবেন, আমরা হাত গুটিয়ে বসে থাকবো? লিস্ট তৈরি করে যে প্রকাশ করলো না, মানে আরো এখানে কিছু জল মেশানো থাকবে। আমি আপনাকে এটুকু বলতে পারি যে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে সবাইকে ভাতা দিতে হবে, সবাইকে ভাতা দিতে হবে। অযোগ্যরা ভাতা পেলে তাহলে বাকিরা যারা অ্যাপ্লাই করলো তারা কেন ভাতা পাবে না? 1 মে সবাই মিলে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে যারা যারা চাকরি পাননি প্রত্যেকে লিখুন ভাতা চাই। যারা যারা কন্ট্রাকচুয়াল আছেন লিখুন সমকাজে সমবেতন চাই। আপনাদের ফেসবুকে লিখুন। আমি ভারতীয় নাগরিক হিসাবে বলছি, পশ্চিমবাংলাবাসী হিসাবে বলছি, প্রত্যেকে মিলে 1 মে আপনাদেরকে ডাক দিচ্ছি। সারা মোবাইলে প্রত্যেকে এটা তার মোবাইলে লিখুন, এমন ভাবে মোবাইলে ফেসবুকে আপডেট করুন, এমন ভাবে শেয়ার করুন যে এটা নবান্ন পর্যন্ত পৌঁছয়। আপনাকে আমি লিখে দিচ্ছি, এটা যতবার দেখাবো কুণাল ঘোষ বলবে না। কুণাল ঘোষ যখন কলকাতা হাইকোর্টে আসবে আমি আপনাকে বলছি এটা আমি ওনাকে আবার দেখাবো। বড় মাথাকে ধরতে দেখা সিবিআই পিছিয়ে গেল, বড় মাথাকে ধরতে গিয়ে বাঘ গেল বেড়াল। এই টোটাল বিষয়টা করছে কুণাল ঘোষ। আমি কোনো ক্যান্ডিডেটের নাম নেব না, যারা বিক্ষোভ দেখিয়ে গেছেন তাদের নামও আমি নেব না। সেটা কোর্ট যদি জানতে চায়, কোর্ট নিয়েছে, আমি তো কোর্টে যা কোর্ট সুমোটো করবে সেটা কোর্টের ওপরে। আমি তাদের যেটা টোটালটা করছে কুণাল ঘোষ। যারা যারা কুণাল ঘোষের ওপর বিশ্বাস করছেন তাদেরকে আমি এই ছবিটা দেখাবো, ভালো করে দেখুন। কি লেখা আছে? সারদা মিডিয়ায় সব থেকে বেশি সুবিধাভোগী মমতা। কে বলছে? কুণাল ঘোষ। দেখুন সেই ছবি দেখুন, এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে বেরিয়েছিল, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই কুণাল ঘোষ ঠিক করবে, এই কুণাল ঘোষ ঠিক করবে যে কে যোগ্য আর কে অযোগ্য। এই হলো পশ্চিমবাংলার অবস্থা। এই কুণাল ঘোষ ঠিক করবে। সে না আইনজীবী, না শিক্ষা জগতের লোক, সে হলো সারদা চিটফান্ডের একটা লোক, যে কিনা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা সুবিধাভোগী। তিনি ঠিক করবেন যে কে যোগ্য আর কে অযোগ্য, এটা কুণাল ঘোষ ঠিক করবে। এই যদি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা হয়, মাফ করবেন, পশ্চিমবাংলা পুরো শেষ হয়ে যাবে, যেটার বিরুদ্ধে আমার লড়াই। আবারও বলছি, যেসব ছাত্ররা বিক্ষোভ দেখিয়ে গেছেন তাদের ওপর আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ নেই, কিন্তু যেটা করে গেছেন সেটা অন্যায় করেছেন। কুণাল ঘোষ ভেবেছে যে কলকাতা হাইকোর্টটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে গেছে, বা কলকাতা হাইকোর্টটা ডায়মন্ড হারবার হয়ে গেছে। এটা কুণাল ঘোষ ভুল ভেবেছেন। আর যারা কুণাল ঘোষের কুণাল ঘোষের দ্বারা মদতপুষ্ট হয়ে এই কাজটা করেছেন তাদেরকে সাবধান করে একটা কথা বলবো, আপনারা যদি আবার এই কাজ করতে যান এই কুণাল ঘোষের প্ররোচনায়, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে চলে যাবে। আমার কথা আবারও বলছি, বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের যারা আইনজীবী আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, এবং আমি বিশ্বাস করি কোনো প্রফেশনাল আইনজীবী, আনপ্রফেশনাল না, প্রফেশনাল আইনজীবী এবং ভালো ভালো আইনজীবী যারা আমাদের বিপক্ষে লড়াই করেছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, এবং তারা দিকপাল আইনজীবী, তাদের সাবমিশন দেখে আমি কিন্তু সাবমিশন শিখি। যেমন অ্যাডভোকেট কিশোর দত্ত, যেমন অ্যাডভোকেট বিশ্বরূপ ভট্টাচার্য, যেমন অ্যাডভোকেট অভিষেক মানু সিংভি, যেমন অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেককেই সম্মান জানাই। পার্থ সেনগুপ্ত এখন দাঁড়াচ্ছেন, সপ্তাংশু বসু জানাচ্ছেন, প্রত্যেক আইনজীবীকে আমি সম্মান জানাই। কোনো প্রফেশনাল আইনজীবী এই ধরনের বিক্ষোভ কলকাতা হাইকোর্টে করতে বলবেন না বলে আমি বিশ্বাস করি, এবং আমি কনফার্ম যে তারা প্রত্যেক ক্লায়েন্টকে তাদেরকে বলবে যে এই ধরনের কাজ কলকাতা হাইকোর্টে করবেন না। এটা পুরোপুরি কুণাল ঘোষের মদতে হয়েছে। সেই কুণাল ঘোষ যে সারদায় জেল খেটেছিল এবং বলেছিল যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি। এ যদি ঠিক করে কে যোগ্য কে অযোগ্য, তাহলে পশ্চিমবাংলা শেষ হয়ে যাবে। এবং যারা কুণাল ঘোষের প্ররোচনায় করছেন,
যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় করছেন, যারা ভাইপোর প্ররোচনায় করছেন বা করবেন এই ধরনের কাজ, তাদেরকে বলে রাখি যে মানুষের কাছে এবং সমাজের কাছে এই চোরেদের সার্টিফিকেট নিলে আরো এই চোরেদের সার্টিফিকেট নিলে আপনাদের জীবনটা আরো ক্ষয়ক্ষতির দিকে চলে যাবে। দয়া করে এই চোরেদেরকে বিশ্বাস করবেন না। এর থেকে বেশি আমি কিছু বলবো না। আপনাদের ভালো করে দেখালাম, ভালো করে এটা দেখে নেবেন। একটা প্রশ্ন উঠছে যে যেখানে 144 ধারা জারি ছিল সেখানে কিভাবে এনারা সংগঠিত হলেন, বিক্ষোভ সংগঠিত করতে চাইলেন? পুলিশ কেন বা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হলো? এটা নর্মাল ব্যাপার। পিসি ভাইপো বলেছে, কুণাল সংগঠিত করেছে, কুণাল ওদেরকে পাঠিয়েছে। এর আগে তো কুণাল বলতো যে হাইকোর্ট অভিযান করো। আপনাদের যেসব ওই মিডিয়ায় আছে সে পুরোনো জিনিস রিওয়াইন্ড করে দেখুন, আপনারা পেয়ে যাবেন। কুণাল করেছে বলে তাই জন্য এরা এসেছে। এখন ওরা যদি আমাদেরকে বোতল ছোড়ে, ইট ছোড়ে, জুতো ছোড়ে, তাহলে আমরা ছেড়ে দেবো? আমার কারুর ওপর কোনো অভিযোগ নেই। আমরা জীবনে কোনোদিন ভায়োলেন্স হোক এটা কখনো চাই না, এবং সবসময় ভায়োলেন্সের আমরা বিরোধিতা করি। কিন্তু কেউ এসে আমার ওপরে ইট ছুড়বে, কেউ এসে আমাকে জলের বোতল মারবে, কেউ এসে আমাদেরকে জুতো ছুড়বে, সেটা তো ভাই সহ্য করা যাবে না। আমার চেম্বারের সামনে এসে বসে বেরোতে দেবো না, আমার চেম্বারে মেয়েরা কাজ করে, এটা তো ছেড়ে দেওয়া যাবে না। আবারও বলছি, যারা এই পন্থা অবলম্বন করছেন, অন্যায় করছেন, ভুল করছেন, যাদের প্ররোচনায় করছেন, তারা কিন্তু হাত গুটিয়ে নেবে আপনি কেস খেয়ে গেলে। আমি বিশ্বাস করি না যে কোনো প্রফেশনাল অ্যাডভোকেট, কোনো সিনিয়র অ্যাডভোকেট এই ধরনের কাজ করার জন্য আপনাদেরকে বলবে, এবং তারা এটা থেকে বিরত থাকতে বলবে, যত অ্যাডভোকেট রয়েছে। আর একটা প্রশ্ন করবো, প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলার শুনানি কেন পিছিয়ে গেল আজকে? নতুন মামলা উঠেছে, কিছুদিন পরে হবে। এই তো একবারে পিছিয়ে গেল কেন এইভাবে বলা সম্ভব না। জজ সাহেবের মনে হয়েছে নেক্সট দিন রেখেছেন। এগুলো দেখুন কোর্টের পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য প্রসেস। আজকে আমি গেলাম কোর্টে, আজকে একটা মামলা নিয়ে আমি হয়তো প্রিপারেশন নেই আমার, তা আমি টাইম চাইবো না? এগুলো কোনো মানে কথা হলো না। সে টাইম চাইতেই পারে। কোনো অ্যাডভোকেট আসতে পারেনি, কোনো অ্যাডভোকেট পুরো প্রিপারেশন হয়নি। অনেক সময় জজ শুনছেন, জজ অন্য মামলাটায় বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা কিছুদিন পরে শুনবেন, এটা হতে পারে। অনেক সময় মামলা শুনানি করতে দেরি হয়, সব পক্ষকে শুনানি করতে দিতে হবে। এইগুলো মানে ভেগ প্রশ্ন যে মানে কেন মামলা পিছিয়ে গেল, এগুলো কোনো প্রশ্নর বিষয় নয়। আদালতের পর্যবেক্ষণ কার্যত এই মামলায়, বিশেষ করে প্রাথমিকের যে 32,000 নিয়োগ বাতিলের মামলায় আদালতের পর্যবেক্ষণ এই যে 32,000 নিয়োগ বাতিল মানে আইনজীবীদের দীর্ঘ সারি তাদের বক্তব্য রেখে যাবেন, কিন্তু এত সময় দেবে না আদালত। তাহলে কি আসল খেলা কোথাও কি ধরে ফেললো আদালত? না দেখুন, আদালতে এগুলো আসল খেলা নকল খেলা এরকম বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে হলো, কোনো আইনজীবী ধরুন একজন সিনিয়র আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধরুন সাবমিশন করলো, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যারা আছে তারা তো একই সাবমিশন করাটা ঠিক না। কথার কথা বলছি, এবার যেটা তিনি হয়তো বললেন না, কারোর মনে হলো এটা অ্যাড করা দরকার, সে বলল। ধরুন এবার রাজ্য সরকারের তরফ থেকে 6 জন লয়ার দাঁড়িয়েছেন কি 10 জন লয়ার দাঁড়িয়েছেন, প্রত্যেকেই অত্যন্ত পারদর্শী আইনজীবী। সব পক্ষের আইনজীবীরাই খুবই পারদর্শী আইনজীবী, প্রত্যেককেই আমি সম্মান করি। কলকাতা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আমি দীর্ঘদিন সুপ্রিম কোর্টেও যাচ্ছি, বেশ 3-4 বছর ধরে। যত আইনজীবীকে দেখেছি, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, তাদেরকেও যেমন আমি সম্মান করি, আবার আমাদের কলকাতা হাইকোর্টে আমার সিনিয়র বিকাশবাবু সেটা তো আছেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন, পার্থ সেনগুপ্ত বলুন, সপ্তাংশু বাসু বলুন, আমাদের কিশোর দত্ত বলুন, যারাই আমাদের বিপক্ষে দাঁড়াচ্ছেন, প্রত্যেকেই খুবই পারদর্শী আইনজীবী। এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এনাদের থেকে আমরা কিন্তু শিখি প্রচুর জিনিস। এনারা আমাদের শেখান, এবং তার জন্য আমাদেরকে হেল্প করার জন্য তারা কোনো ফিজও চার্জ করেন। এমনি আমাদের জুনিয়ররা যদি কোনো কিছুতে অ্যাপ্রোচ করি, তারা, যেটা আমাদের বারের একটা কর্ডিয়াল রিলেশন সবার ক্ষেত্রে, তারা ভালো ভালো আইনজীবী, তারা দেখুন এসে শুনানি করবেন। জজ সাহেব যেটা বলেছেন যে সবাইকে বেশি করে, কারণ বড় মামলা প্রচুর শুনানি হবে, যেগুলো ধরুন জজ সাহেব শুনেছেন যে এই পয়েন্টগুলো শুনানি হয়ে গেছে, সেই পয়েন্ট তো আর রিপিট হবে না। সেই জন্য সবাইকেই তার জিস্ট কি বলতে চাইছেন সেইটা, এটা সব কোর্টেই হয় যে মাসকেল মামলাতে ওরকম ভাবে মানে সবাইকে শোনা হয় না। সবাইকে শোনা ডেফিনেটলি হয়, মানে পয়েন্টটা যাতে রিপিটেশন না হয়। একই জিনিস যদি কেউ 10 বার করে বলতে থাকে, জুডিশিয়াল আওয়ারটা তো একটা পাবলিক টাইম, সবাইকে তো সুযোগ দিতে হবে না। আজকে শুধু প্রাইমারি মামলা হবে তা তো না, যিনি পেনশন পাচ্ছেন না তার মামলা হবে, যার কোনো আর্জেন্সি আছে তার মামলা হবে। তাই জন্য সময়টাকে জজ সাহেবরা একটা
বিক্রম দা, আজকে আমরা দেখলাম হাজরা মোড়ে একদম চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলোতে, কিন্তু প্রকাশ্যে কোনো তালিকা নিয়ে আসা হয়নি। যে একদম যে আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী খোদ, সেই তালিকা যখন এলো না, তারপর থেকে অনেক শিক্ষক অভিযোগ করেছেন যে তাদের নাম নেই, এবং কার্যত যে বলা হলো থার্ড কাউন্সিলিং অবধি বৈধতা থাকছে। শিক্ষক যারা কারা স্কুলে গিয়ে 31শে ডিসেম্বর অবধি তাদের জব কন্টিনিউ করতে পারবেন। এক্ষেত্রে বলবো হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি। একদম সেখানে যাদের নাম আছে তাদের যে লিস্ট ইতিমধ্যে ডিওয়াই অফিসে পাঠিয়েছে এসএসসি, সেখানে যাদের নাম রয়েছে তাদের স্কুলে ফিরে যেতে বলা হচ্ছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নাম সেই তালিকায় নেই। সেই কারণে এদিনের এই প্রতিবাদ কর্মসূচি। কি বলবেন? পুলিশ রীতিমতো ধস্তাধস্তি করে অনেককে প্রিজন ভ্যানে। দেখুন, এটা সব থেকে বড় বিষয় যেটা হলো যে শিক্ষামন্ত্রী কে, সে তো তৃণমূলের কর্মচারী। শিক্ষামন্ত্রী তৃণমূলের একটা কর্মচারী, তো কর্মচারীকে ধরে কি হবে? আমি যদি এখন থানাতে যাই, আমি গিয়ে থানার কনস্টেবলকে ধরবো, না থানার যে ইন্সপেক্টর ইনচার্জ আছে, অফিসার ইনচার্জ তার সাথে কথা বলবো? তো কর্মচারীকে ধরে তো কোনো লাভ নেই, ধরতে হবে কোম্পানির মালিককে। কোম্পানির মালিক হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। টোটাল যে আজকে এই 26,000-এর প্রজন্মকে ধ্বংস করে দিল তাদের জীবনটা, সেইটা ধ্বংস করার পেছনে একমাত্র হাত হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর কারণ না। আপনি সবটা প্রকাশ্যে নিয়ে আসুন। আজকে যে চাকরি চলে গেছে, আপনি কেউ তো অনেকে অনেক কথা বলছেন, তৃণমূল অনেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল হয়ে বলছি না। দেখুন, সিনিয়র আমার সবাই, বিকাশবাবু আমার সিনিয়র, প্রত্যেকে আদার সাইডে যারা আছে তারাও আমার সিনিয়র, কিন্তু বিকাশবাবু হ্যাঁ আমার সিনিয়র। কিন্তু আমি যেটা এখানে বলতে চাইছি সেইটা হলো এই যে লিস্টটা যেটা স্কুল সার্ভিস কমিশন বলছে, স্কুল সার্ভিস কমিশনের আমি প্রত্যেককে বলবো তাদের এফিডেভিটটা দেখতে। কেউ যদি চান আমিও দেখিয়ে দেবো, প্রকাশ্যেই দেখিয়ে দেবো। সেখানে স্কুল সার্ভিস কমিশন এই পঙ্কজ বনসালের যে ওএমআরটা, সেটা মানছে আবার মানছে না। একটা স্ট্যান্ড নিতে হবে তো, যে মানি, অথবা স্ট্যান্ড নিতে হবে মানি না। স্কুল সার্ভিস কমিশন বলছে যে উই ডোন্ট কোয়েশ্চেন দ্য জেনুইনিটি অফ দ্য ওএমআর। আমার বিশ্বাস এটা স্কুল সার্ভিস কমিশনের স্টেটমেন্ট না, এটা ওই মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছেন, তাই জন্য এই স্টেটমেন্ট। নইলে চেয়ারম্যান বলে আমি কোনো কিছু প্রকাশ করব না। এত প্রকাশ করতে তিনি ভয় পান কেন? আপনি একটা স্ট্যান্ডে আসুন যে ওএমআর পুরোটা, আপনি একটা স্ট্যান্ডে আসুন যে ওএমআর পুরোটা আমি মানছি না, সিবিআই এর দেওয়া ওএমআর আমরা মানছি না, এইটা সার্টিফাই করে দিন। আপনি ক্ষমতা থাকে তো, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি দেননি। অথবা আপনি একটা কথা বলুন যে ওএমআর আমি মানছি, এই হলো তার ডকুমেন্ট। এই যে দুনৌকায় পা দিয়ে চলবো। দেখুন, আদালতে আমি বারবারই একটা কথা বলছি, আদালতে মামলা করা আর বাজারে দাঁড়িয়ে মাইকে প্রচার করা আর বাজারে ন্যারেটিভ তৈরি করা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আজকে আমরা জুনিয়র অ্যাডভোকেটরা যারা যারা আছেন, যে যেমন বিকাশবাবু সিনিয়র অ্যাডভোকেট, আমরাও তৈরি করছি, স্যারও তৈরি হচ্ছেন, বিভিন্ন মানুষ তৈরি হচ্ছে। এই যে বাজারে ন্যারেটিভ তৈরি করা, সত্যি জিনিসটাকে সত্যি হিসাবে মানুষের বুঝতে হবে কেন আজকে পুরো 26,000 বাতিল হলো। যোগ্যরাও গেল, সবাই গেল কেন? তার এই ওএমআর এর ডিসপিউটটা যতবার এসেছে, স্কুল সার্ভিস কমিশন, আপনারা সবাই ইংরেজি পড়তে পারেন, স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে যে এফিডেভিটটা দিয়েছে তাতে বলছে উই ডোন্ট কোয়েশ্চেন দ্য জেনুইনিটি অফ দ্য ওএমআর। এটা আমার কথা আপনারা বিশ্বাস না করে, প্রত্যেকের এই মামলাতে তাদের নিজস্ব আইনজীবী রয়েছে, সেই আইনজীবীর সাথে এফিডেভিটটা নিয়ে আপনারা কথা বলুন। পজিটিভ নেগেটিভ যুক্তি, কাউন্টার যুক্তি, সেগুলো পরে আসবে। আমার কথা বিশ্বাস না করে শুধু এইটুকু জিনিস আপনারা সেই এফিডেভিট থেকে, আপনাদের আইনজীবীদের থেকে আপনারা জানতে চান। আমার কথা বিশ্বাস না করে আমি বলছি যে স্কুল সার্ভিস কমিশন তারা এক্স্যাক্ট জিনিসটা কি দিয়েছে। তাহলে আইদার আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি সিবিআই এর ওএমআর মানি, অথবা আপনাকে বলতে হবে সিবিআই এর ওএমআর আমি মানি না। আপনি কি বলছেন? একটা মাঝপন্থা নিচ্ছে। এই যে মাঝপন্থাটা নিয়ে নিলেন, নিয়ে আপনি বাজারে ন্যারেটিভ তৈরি করছেন কি এ লোক আপনার চাকরি খেয়ে দিল, ও লোক আপনার অমুক করে দিল, ও
ও লোক আপনার তুসুক করে দিল, এই ন্যারেটিভ দিয়ে কি হবে? উত্তর দিতে হবে একমাত্র কোম্পানির মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি একটা প্রশ্ন করবো বিক্রম দা, যে তালিকা জনসমক্ষে নিয়ে আসা হলো না এবং এসএসসির তরফ থেকে, এবং পরবর্তীতে দেখা গেল সেই তালিকায় ডিআই অফিসে ডিআইদের কাছে পৌঁছে দেওয়া হলো, স্যালারির পোর্টাল যাতে ক্লিয়ার থাকে, সমস্ত বিষয় যাতে ক্লিয়ার থাকে। প্রশ্ন উঠছে এটাই, যোগ্যতার তালিকার মধ্যে কি তাহলে জল মেশানো হচ্ছে? এর মধ্যে কি অযোগ্যরা লুকিয়ে আছে? দেখুন, তালিকা ওরা যে কি বার করে তৃণমূল আমি জানি না, আবার দেখবেন ওই তালিকাতে কিছু নতুন যারা আগে চাকরি করতেন তারা ছাড়া আবার নতুন নাম ঢুকে বসে আছে। তৃণমূলে ব্যাপারটা তো বুঝতে হবে যে কি, যারা ধরুন আগে চাকরি থেকে বাতিল হয়ে গেছেন সেটা দিয়ে একটা তো নতুন তালিকা করে দেখা যাবে যে নতুন যারা চাকরিতে নামই ছিল না, যারা পরীক্ষাতেই বসেনি বা ফর্ম ফিল আপই করেনি, যদি তালিকাটা হয়তো প্রকাশ্যে আছে দেখা যাবে যে তাদের নাম ঢুকিয়ে দিয়ে বসে আছে, হতেই পারে। তালিকা যেগুলো স্কুলে স্কুলে বা বিভিন্ন জায়গায় সার্কুলেট হয়েছে, সমস্যাটা সেটা না। তৃণমূলের সমস্যাটা যে জায়গাটা, সেটা হচ্ছে হলো তৃণমূলের সমস্যাটা হচ্ছে যে তৃণমূলকে টাকা দেয় তারই কাজ হয়। আমি আপনাকে লিখে দিই, তৃণমূলের যারা পার্টির ছেলে, যারা পার্টির জন্য জীবন দিয়েছে, যারা পার্টির জন্য লড়াই করেছে, যারা পার্টির জন্য মার খেয়ে ভোট পাইয়েছে, সেই সব বাড়িগুলোতে আপনারা গিয়ে একদিন সার্ভে করে দেখুন তারা কটা চাকরি পেয়েছে। তৃণমূলে টাকা না দিলে কিছু হয় না। সে আপনি চাকরি বলুন, কেউ যদি বাড়িতে কিছু কাজ করাবে বলে সেটা বলুন, প্রত্যেকটা জায়গাতে তৃণমূলকে টাকা দিতে হবে। যে টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হয়ে কথা বলবে। একদমই। বিক্রম দা, ববিতা সরকারের যে ব্যাপারটা সামনে এলো, তাই তাকে বাদ দিল এসএসসি, এরকম তাহলে কি অনেকে এই লিস্টে রয়েছেন, বা এরকম অনেকেই কি এনলিস্ট করা রয়েছে এই লিস্টে? সেটাকে কি দেখুন, আমার মনে হচ্ছে আমি তো লিস্ট দেখিনি, লিস্টটা ইচ্ছে করে পাবলিশ করেনি, আমার তো মনে হচ্ছে বাইরে থেকে লোকও ওখানে ঢুকিয়ে দিয়ে বসে থাকবে, যারা অ্যাপ্লাই করেনি সেরাও ঢুকিয়ে দিয়ে বসে। তৃণমূলের কোনো বিশ্বাস আছে আপনি বলুন তো? তাই জন্য আমি জনগণের কাছে আবেদন করব, গর্জে উঠুন, গর্জে উঠুন। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি যতজনের সাথেই আপনারা কথা বলবেন না কেন, ওই ল্যাম্প পোস্টের সাথে কথা বলা আর কোম্পানির কর্মচারীর সাথে কথা বলার মতন হবে। সারা পশ্চিম বাংলার কাছে আমি দাবি তুলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনলাইন স্ট্রিমিং এ বসে সবার প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে তিনি চলে যাবেন, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, চুপচাপ থাকবো? এই ডাক কি দিচ্ছেন আমাদের চ্যানেলের সাক্ষাৎকারের মাধ্যমে? আমি সমগ্র মানুষকে, শিক্ষক, অশিক্ষক, যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি পাননি, প্রত্যেক মানুষকে আমি বলবো সবাই মিলে আমরা রাস্তায় নামবো, এবং প্রয়োজনে আমরাও রাস্তায় নামবো। আমরা আমাদের পশ্চিম বাংলাটাকে একদম পুরো জলের মতন মাটিতে মিশিয়ে দিতে পারি না। একটু আমি একটা প্রশ্ন করব, কোর্টের যদি পরবর্তীতে দৃষ্টিগোচর হয় যে এই লিস্টে রীতিমতো গোলযোগ রয়েছে, জল মেশানো হয়েছে, তাহলে কি হতে পারে? তাহলে কি পদক্ষেপ হবে কোর্টের? দেখুন, আমি তো প্রথম থেকেই একটা কথা বলে আসছি, এই যে লিস্ট তৈরি করে যে প্রকাশ করলো না, মানে আরো এখানে কিছু জল মেশানো থাকবে, এবং কতটা জল কতটা না জল তা আমি জানি না, সেটা যেহেতু লিস্ট প্রকাশ হয়নি। আমি আপনাকে এটুকু বলতে পারি যে আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই যে ধরুন কুণালের কথায় যারা হাইকোর্টে বিক্ষোভ দেখালেন, আমি তো এখনো অবধি টিল ডেট আমি অনেক কথা বলেছি, আপনারা আসুন, আপনারা দেখি আপনাদের কত ক্ষমতা, এসে করে অনেক কথা। আমি কোনো ক্যান্ডিডেটের নাম আমি এখনো অবধি বলেছি, কুণাল ঘোষের নাম বলেছি, চোরের নাম বলেছি, আমি প্রমাণ দিয়েছি যে ও বলছে সারদার টাকা মমতা ব্যানার্জি নিয়েছে, আমি প্রমাণ দিয়েছি, প্রত্যেকটা কাগজে ও বলেছে, এটা প্রমাণিত। তা আমি বাকিদের নাম নিচ্ছি, আমি কোনো ক্যান্ডিডেটের কিন্তু নাম নিই। আপনারা দেখবেন আমি কারুর ব্যাপারে আমার কিন্তু নিজস্ব, কিন্তু আমার ফ্যামিলি যদি অ্যাটাক হয়ে যায়, আমার যদি চেম্বার অ্যাটাক হয়ে যায়, তাহলে আমি ব্যবস্থা নেবো না, এটা হয়? আমি একটা প্রশ্ন করবো বিক্রমদা, সত্যি কি চাকরি হারাদের? আমরা দেখলাম যে যেখানে সুপ্রিম রায়ে রীতিমতো 25,753 জন এক লহমায় চাকরি হারানো, এবং গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা তাদেরকে পুরোই বাদ দেওয়া হলো, করুণাময়ীতে তারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন। সে মতো অবস্থায় শনিবার দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন গ্রুপ সি কর্মীদেরকে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদেরকে 20,000 টাকা করে তিনি ভাতা দেবেন, আপাতত রিভিউ পিটিশনে যাওয়া অবধি। কি বলবেন, এভাবে ভাতা দেওয়া যায়? আমি সারা পশ্চিমবাংলার যারা চাকরি পাননি
যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম আছে, প্রাইমারিতে 20 লাখ, এসএসসিতে 22 লাখ, পুলিশ কনস্টেবলে পরীক্ষা দিয়েছিলেন 10 লাখ, তারপরে আপনার পাবলিক সার্ভিস কমিশনে আরও 10 লাখ, হ্যাঁ এই 60 লাখ হয়ে গেল। আরও যেসব পরীক্ষাগুলো সরকারি চাকরির হয়েছে তাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন ফর্ম রেডি রাখতে বলবো। সবাই মিলে, আমি এটা নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে বলছি, সবাই মিলে আমরাও রাস্তায় নামবো। মুখ্যমন্ত্রীকে সবাইকে ভাতা দিতে হবে, সবাইকে ভাতা দিতে হবে। অযোগ্যরা ভাতা পেলে তাহলে বাকিরা যারা অ্যাপ্লাই করলো তারা কেন ভাতা পাবে না? তারা কেন ভাতা পাবে না এটা তো দেখতে হবে। ভাতা সবাইকে দিতে হবে। আমি সবাইকে ডাক দেবো, ঠিক সময় মতো ডাক দেবো, এবং আপনারা দাবিটা, ভাতা পাওয়ার দাবিটা 1 মে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে, আপনাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে সবার আগে এটা দিন 1 মে, কারণ মে দিবস ওই দিনই লেবার ডে, ওই দিন আপনারা সবাই মিলে এটা আপনাদের ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে দিন। তারপরে আমরা ডাক দেবো যে এই নিয়ে আমরা পথে নামবো। সামনে একদমই আপনি যেরকমটা বললেন আপনারা পথে নামবেন, সেই জায়গা থেকে এই ভাতা সিস্টেম চালু হলে পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখুন, ভাতা সিস্টেম যদি চালু হয় এবং সেটা যদি সারা পশ্চিমবাংলায় যত অ্যাপ্লিকেন্ট আছে সবার জন্য, কন্ট্রাকচুয়াল টিচার যারা আছেন তাদের মাইনেটা 13,000, প্যারা টিচারদের 13,000, তাদেরও তার মানে বাড়াতে হবে, কারণ তারা তো যোগ্য। যারা কন্ট্রাকচুয়াল আছেন, অঙ্গনওয়াড়ি ধরুন, যারা কাজ করেন কন্ট্রাকচুয়াল, তাদের 7,000 8,000 টাকা মাইনে, তাদেরটাও 50,000 টাকা করতে হবে। যারা ধরুন মিউনিসিপ্যালিটিতে চাকরি করছেন, যাদের কন্ট্রাকচুয়াল 5,000 7,000 8,000 10,000 টাকা মাইনে, তাদেরটাও বাড়াতে, তারাও যোগ্য, তাদের পোস্টে তারা যোগ্য, তো তাদের পোস্টে তারা যোগ্য, তাদেরও মাইনে বাড়াতে হবে। প্রত্যেককে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, আমি আপনাদের মাধ্যমে কথা দিয়ে দিলাম, এর বিরুদ্ধে আমি কোনো মামলা করব না, এবং এই মানুষগুলোর পক্ষে হয়ে আমি লড়াই করব যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি করতে পারেন। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রীতিমতো একদম মুখ্য সচিবের সাথে পরামর্শ করেছেন, ডানলপ কারখানার কর্মীদের যেরকম 10,000 টাকা দেন, মানবিকতার নিরীক্ষে এই কর্মীদেরকে তিনি 20,000 টাকা। আমি তো সবার কাছে দাবি করব, যখন তিনি এত মানবিক, সমস্ত সেক্টরে ওনাকে দিতে হবে ভাতা। মাস গেলে 25,000 টাকা ভাতা দিতে হবে। নেতারা টাকা গুনবে আর মানুষ এখানে কিছু করতে পারবে না, সেটা কি করে হয়? নেতাদেরকে যে টাকা দেবে সে শুধু ভাতা পাবে, আর নেতাদেরকে যারা টাকা দেবে না তারা কিছু পাবে না, সেইটা কি করে হয়? তাই সমগ্র সমাজকে আমি বলবো, 1 মে আমরা ডাক দিচ্ছি, কলকাতা হাইকোর্ট থেকে ডাক দিচ্ছি, প্রত্যেকে তার ফেসবুকে পোস্ট করুন আমাদেরও ভাতা চাই, এবং সেটা শেয়ার করুন। যাদের ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, যত অ্যাপ্লিকেন্ট আছেন, যত অ্যাপ্লিকেন্ট আছেন, যে কোনো পরীক্ষায় বসেছেন, বা কোনো ধরুন কন্ট্রাকচুয়াল যিনি 7,000 8,000 টাকা মাইনে পান, তিনি দাবি করুন আমাদের সমকাজে সমবেতন দিতে হবে। 1 মে এই দিনটাকে আপনারা সারা পশ্চিমবাংলা ব্যাপী টার্গেট করুন। 1 মে সারা পশ্চিমবাংলার দার্জিলিং থেকে আর আপনার পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত, ওদিকে পুরুলিয়া থেকে একদম দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কার্শিয়ং, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, যা জেলা আছে সমগ্র মিলে, সবাই মিলে 1 মে আপনার ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপে সবাই মিলে দাবি করুন, সবার ভাতা চাই, সমকাজে সমবেতন চাই। একদমই। বিক্রম, আমার শেষ কয়েকটা প্রশ্ন। টেইন্টেডদের এখনো অবধি কেন টার্মিনেশন লেটার দেওয়া হলো না? দেখুন, আবারও আপনাকে আমি বলছি যে সরকার সবসময় গোলানোর চেষ্টা করছে। এই এখন যে লিস্ট পাঠাচ্ছে, আমার খুব দৃঢ় বিশ্বাস, আমি তো প্রকাশ করেনি বলে বলতে পারবো না, যারা পরীক্ষায় বসেনি বা অ্যাপ্লিকেশন ফর্ম দেয়নি তাদেরও এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য বলবো, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করবেন না। শেষ 3টে প্রশ্ন। সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরে উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলায় কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের বক্তব্য, বিচারপতির সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আঁতাত রয়েছে, তার জেরেই এই মামলার অগ্রগতি। আবারও বলবো, ওটা চাকরি প্রার্থীদের কথা না, ওটা এই চোরকুনাল যে আছে, আমি চাকরি প্রার্থীদের হয়ে তো আজীবন এখনো অবধি আমি কারোর বিরুদ্ধে কোনো উল্টো পাল্টা কোনো কিচ্ছু বলিনি।
তারা যেটা করেছেন আইনের পথে চলবে। তাদের বিরুদ্ধে আমি কিছু আজ অব্দি বলিনি, বলবো না, কিন্তু আলবাত বলবো কুণালের ব্যাপারে আর তার পিসি আর ভাইপোর ব্যাপারে। তাতে যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, লড়াই করতে করতে তাতে আমি রাজি আছি। আপনাদেরকে আবারও আমি ওইটাই দেখাবো, সারদা মিডিয়ায় সব থেকে বেশি সুবিধাভোগী মমতা, কুণাল ঘোষের কথা। ঠিক আছে, উনি যদি বলেন যে বিচারপতির সাথে সেটিং আছে, তাহলে ভাই সুপ্রিম কোর্টের তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন কলকাতা হাইকোর্টের রায়ের তারপরে আপনি সিঙ্গেল বেঞ্চে হেরেছেন, ডিভিশন বেঞ্চে হেরেছেন, সুপ্রিম কোর্টে হেরেছেন। কোন কোর্টে উনি বলতেন যে স্টে অর্ডার একটা কোর্ট দিয়েছিল সুপ্রিম কোর্টে, তার স্টে অর্ডারের তলায় কি বলেছিল, টাকা কিন্তু ফেরত দিতে হবে। সেটাও ওই অর্ডারের মধ্যে যে বিচারপতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রকাশ্যে, আমরা কিন্তু কোনো বিচারপতিকে আজ পর্যন্ত, দেখুন আদালতে মামলা হারজিত আছে, থিওরি এখানে নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। কোর্ট থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সরকার এবং প্রশাসন যখন করতে পারে না, এখানে কেউ হারা জেতার কোনো প্রশ্ন থাকে না কোর্টে। এবং যিনি বিচারপতি যার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনিও কিন্তু টাকা ফেরতের কথাটা বলেছেন। আবার বললাম মমতা ব্যানার্জি ধাপ্পাবাজি। আপনি আমার যত স্টেটমেন্ট আছে আপনাদের চ্যানেলে দেখে নিন, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, অনেক জায়গায় আমরা হেরেছি, অনেক জায়গায় আমরা জিতেছি, অনেক জায়গায় হেরেছি, অনেক জায়গায় জিতেছি। কোনো দিন কোনো বিচারপতি সম্বন্ধে আমরা কোনো কথা বলিনি। এই কথাগুলো বা এই কালচারটা পশ্চিমবাংলায় তৈরি করেছে পিসি আর ভাইপো। আমি বলবো একদম কুণাল বাবুকে পাশে নিয়ে চাকরি প্রার্থীরা দেখালেন যে এসএলএসটি চাকরি প্রার্থীরা যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীর একটি পুরনো ছবি নিয়ে তারা প্রশ্ন তুললেন যে বামেদের কোনটা মুখ আর কোনটা মুখোশ। এই তার উত্তর আবারও দেখাচ্ছি, সারদা মিডিয়ায় সব থেকে বেশি সুবিধাভোগী মমতা। সারদার টাকা খাওয়া পাবলিক সে ঠিক করে দেবে, আইনের কোনো কথা এটা আমাদেরকে মানতে হবে। সারদার টাকা খাওয়া পাবলিক, এই দেখুন ছবি আছে, এই দেখুন কুণাল ঘোষের ছবি, সুদীপ্ত সেনের ছবি, আর একজন মানুষের ছবি, আমি তার নামটা না হয় বললাম না, সে ঠিক করে দেবে, যে ঠিক করে দেবে, যাই হোক তার নামটা বললাম না, সে ঠিক করে দেবে, এ ঠিক করে দেবে, এ ঠিক করে দেবে কে যোগ্য আর কে অযোগ্য। হ্যাঁ, এই পশ্চিমবাংলার অবস্থা। আপনারা সবাই মিলে, সমস্ত সমাজ, আবারও আপনাদের কাছে আহ্বান করছি, 1 মে সবাই মিলে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে যারা যারা চাকরি পাননি প্রত্যেকে লিখুন ভাতা চাই। যারা যারা কন্ট্রাকচুয়াল আছেন লিখুন সমকাজে সমবেতন চাই, আপনাদের ফেসবুকে লিখুন। আমি ভারতীয় নাগরিক হিসাবে বলছি, পশ্চিমবাংলাবাসী হিসাবে বলছি, প্রত্যেকে মিলে 1 মে আপনাদেরকে ডাক দিচ্ছি, সারা মোবাইলে প্রত্যেকে এটা তার মোবাইলে লিখুন, এমন ভাবে মোবাইলে ফেসবুকে আপডেট করুন, এমন ভাবে শেয়ার করুন যে এটা নবান্ন পর্যন্ত পৌঁছয়। তারপরে আমরা নেক্সট ডাক দেবো। আপনারা পাশে থাকবেন? অবশ্যই, আমরা রাস্তায় নামবো বলছি তো, আমরা সবাইকে বলছি এটা শেয়ার করতে, সারা দুনিয়ায় সবাইকে শেয়ার করতে, এই শেয়ারটা যেন নবান্ন পর্যন্ত পৌঁছয়। ভাতা চান, যদি টেন্টেডরা ভাতা পায়, সারা পশ্চিমবাংলার লোক কেন পাবে না, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছিল যারা কন্ট্রাকচুয়াল প্যারা টিচার, তারাই বা কেন সমকাজে সমবেতন পাবেন না। সবাই আপনারা মোবাইলে আপডেট দিয়ে এই শেয়ার একদম নবান্ন পর্যন্ত পাঠানোর 1 মে এই দিনটা আপনারা টার্গেট করুন। একদম আমার শেষ একটা প্রশ্ন, একদম সাক্ষাৎকার শেষের দিকে চলে এসেছি। চাকরি খাওয়ার জন্যই, বিকাশ রঞ্জনের জন্য সিপিআইএম এর ক্ষতি হচ্ছে, মীনাক্ষীকে গো ব্যাক শুনতে হচ্ছে। আপনারা এই ধর্ণা মঞ্চগুলো বাজার হিসেবে ট্রিট করছেন, দাবি কুণাল ঘোষের। দেখুন, আমি তো এসএসসি ধর্ণা মঞ্চে যাইনি, এক। দ্বিতীয় কথা হচ্ছিল যে আমি তো, কে বলেছে কুণাল, ওর কথার উত্তরই দেবো না, উত্তরই দেবো না। আবার এইটা চোর ঠিক করে দেবে, চোর ঠিক করে দেবে যে কে যোগ্য কে অযোগ্য। যতবার কুণালের প্রশ্ন আসবে এই ছবি আসবে। কুণাল যখন আমি কুণালের ব্যাপারে আবার বলছি তো, কুণালের ব্যাপারে আমি কি বলবো, 27 লক্ষ টাকা যাকে দিয়েছে সে বুঝবে। আমি তো বলছি যে না, আমি প্রথমত আমি বিশ্বাসই করি না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 27 লক্ষ টাকা নিয়েছেন। তিনি পাবলিক সার্ভিস করেন, গরিব মানুষের মামলা। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনৈতিক সত্তা থাকতে পারে, কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সত্তা আছে, আমি রাজনৈতিক সত্তার বিরোধিতা ডেফিনেটলি করব, কিন্তু আইনজীবী হিসাবে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, আইনজীবী হিসাবে আমি অরুণব ঘোষকে সম্মান করি।
যত আইনজীবী আছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি তাকে আগে আইনজীবী হিসাবে দেখি, কারণ তার যোগ্যতাটাকে আমি সম্মান করি ফার্স্ট। সেকেন্ড, তিনি আইনজীবী হিসেবে সম্মান করি, রাজনৈতিক সত্তা যা খুশি থাকতে পারে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পেশাদারী সিনিয়র আইনজীবী, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং ভারতবর্ষে আমি আপনাকে বলে দিই, শুনে নিন, যত পলিটিক্যাল পার্টি আছে, আমি নাম নেবো না কোনো পলিটিক্যাল পার্টি, যেহেতু আমি এখানে কোনো পলিটিক্যাল নিয়ে কথা বলছি না, সবাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে মামলা করায়। যত পলিটিক্যাল পার্টি আছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্স, সিপিএম করায়, সেটা তো সিপিএম এর তাদের, তিনি বামপন্থীদের আন্দোলন করেন, সিপিএম করায়, সেটা ঠিক আছে। আমি আপনাকে বলে দিই, প্রকাশ্যে বলছি, কোনো পলিটিক্যাল পার্টির নাম না নিয়ে বলছি, এবং শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে নয়, অনেকেই আছেন যারা কল্যাণ ব্যানার্জির রাজনৈতিক মতাদর্শের বিরোধী, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মামলা করান, আমি জানি। তাই আইনজীবীর সাথে একটা ডাক্তার, যুক্তিটা হলো একটা ডাক্তার যদি আজকে তৃণমূলের কেউ অসুস্থ হয় আর ডাক্তারবাবু যদি সিপিএম করে বা বিজেপি করে, সে সেই পেশেন্টটাকে দেখবে না? এটা হতে পারে কখনো? এইগুলো শুনুন, এই ন্যারেটিভ গুলো চোর তৃণমূল আর এই যে কিনা এই কথা বলছে, তার কথা সারদা মিডিয়ায় সব থেকে বেশি সুবিধাভোগী মমতা। আপনাকে আমি লিখে দিচ্ছি, এটা যতবার দেখাবো কুণাল ঘোষ বলবে না। কুণাল ঘোষ যখন কলকাতা হাইকোর্টে আসবে, আমি আপনাকে বলছি, এটা আমি ওনাকে আবার দেখাবো। যদি কলকাতা হাইকোর্টে দেখতে পাই ওনাকে, বা রাস্তাঘাটেও দেখতে পাই, বা কোথাও দেখতে পাই, আমার এই অধিকারটা আছে ওনাকে এটা দেখানো। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। তিলোত্তমা মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ, নির্যাতিতার পরিবারের আইনজীবীর দাবি যে খুনের পর নির্যাতিতার ফোন ব্যবহার করা হচ্ছে, ফোনটি যখন সিবিআই হেফাজতে ছিল তখনই সেটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ বিক্রম দা। এবং আইনজীবীর প্রশ্ন, তিলোত্তমার মৃত্যুর পর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন কিভাবে? আদালতে প্রমাণ সহ অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। ওইটাই তো চোর মমতা, পুলিশ যেটা আছে সব এভিডেন্স গুলো ডিস্ট্রয় করে দিয়েছে। এখন যদি সিবিআই সবটা বার করতে পারে ভালো। চোর মমতা পুলিশ, তৃণমূল পুলিশ, এগুলো ডিস্ট্রয় করেছে। সিবিআই এর আইনজীবী একদম বলছে, পরিবারের আইনজীবী যে সিনপসিস দিলেন তা গ্রহণযোগ্য কিনা দেখা হোক, কি বলবেন? সিবিআই তো উচিত খতিয়ে দেখা। সিবিআইটা যে কি করলো আমি তো নিজেই বুঝতে পারলাম না। সিবিআই এর ভূমিকা নিয়ে, সিবিআই এর ভূমিকা নিয়ে তো ক্ষোভ থাকবে তো মানুষের। তো সিবিআই অফিসাররা এখানে বসে বসে কি করে কেউ তো কিছু বুঝতে পারে। তবে হ্যাঁ, এসএসসি মামলায় বা এই মামলাতে সিবিআই এর কিন্তু হ্যাঁ ঘটনা যে তারা এই 22 লক্ষ ওএমআর রিট্রাইভ করেছে, সেটা আমি ভালো বলবো, অনেক কাজ করেছে। কিন্তু বড় মাথাকে ধরতে দেখা সিবিআই পিছিয়ে গেল, বড় মাথাকে ধরতে গিয়ে বাঘ গেল বেড়াল হয়ে। এটা আমরা কি করব? আর শেষ প্রশ্ন আপনার কাছে, তিলোত্তমার পরিবারের আইনজীবী বলছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লাস্ট লাইনটা দেখুন স্যার, প্রমাণ লোপাটের প্রমাণ। আমরা যা যা পয়েন্ট দিচ্ছি সেগুলোর তদন্ত হচ্ছে কিনা সেটা দেখবেন স্যার, কি বলবেন? অবশ্যই তো, ওনারা যা ভিকটিম পরিবার, ওনাদের কথা শুনবে নাকি আমার কথা শুনবে, বা এর কথা শুনবে, বা নাকি কুণাল ঘোষের কথা শুনবে? যে ভিকটিম পরিবার, সে ধরুন তিলোত্তমা পরিবারের বাবা মা তার জীবনের সব থেকে মূল্যবান যেটা, তার সন্তান হারিয়ে ফেলেছে। সন্তান হারানোর বেদনা বা যন্ত্রণা যে পরিবারের হয়েছে, সেই পরিবারকে সবার আগে শুনতে হবে। এবং তারা যে দাবি করেছেন, তারা যে বক্তব্য জানিয়েছেন, তারা যে অ্যাপ্লিকেশন করেছেন, সেটা সঠিক আমি মনে করি। সিবিআই বা এরা তো এটা করেনি। যদি করতো তাহলে কি এতদিন ওনাদের ছুটে বেড়াতে হতো? তারা কি চাইছেন? তারা তো কিছু চাইছে না, তারা নিরপেক্ষ বিচারটা চাইছেন, নিরপেক্ষ তদন্তটা চাইছেন। সিবিআই এর গাফিলতির কি ফল পাচ্ছেন তিলোত্তমার পরিবার বা আপামর যে জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা কি তদন্ত করেছে সিবিআই এই তিলোত্তমা নিয়ে? আমার তো খুব ডাউট আছে। একদমই কি তদন্ত করেছে আর কি করে? তালা থানার আইসি কে অ্যারেস্ট করে নিল। আরে তালা থানার আইসি কখনো দোষী হতে পারে? উপরতলা না জড়িয়ে থাকলে, উপরতলা না জড়িয়ে থাকলে টালা থানার আইসিটা কি করবে? কলকাতা পুলিশের হায়ার কিতে তাদের ওপরতলার অফিসারের কথা ওরালি বলে দেয়, শুনতে হয়।